মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কোচিংয়ে দিতেছেন ভালো কথা, কোচিংয়ে গিয়ে খুবই সাবধানে থাকবেন বুঝছেন। কারণ কোচিংয়ে ঢাকা শহরে যে পোলাপানগুলো আছে না, একটা কিন্তু বদের হাড্ডি, এক একটা থেকে এক একটা কিন্তু অনেক বদ। ওরা মনে করেন যে আপনারে গাড়ি ঘোড়া দাস বড় লোকের পোলাপেন চুলের লাল নীল বেগুনি চোক্কা মোকা করে আইবা, আপনার একটা মুখের মধ্যে আটকাই ফেলাইবা, আপনার লাগে বন্ধুত্ব করবো, বন্ধুত্ব করে আপনারে ঠিক আছে আইসা বলবো একটু মোবাইল নাম্বারটা দেন, মোবাইল নাম্বার দিবেন, রাতের বেলা ফোন দিব, ডিস্টার্ব করবো, হ্যালো হ্যালো কইব, অনেক কথা শোনাইবো, কিন্তু আপনি কিন্তু ওখানে মনোযোগ দিলে হবে না। আপনার মনোযোগ কই দিতে হইব? পড়ালেখায়। আপনি কেন আসেন ঢাকা শহরে? পড়ালেখা করতে। এই যে আমগো লিপি কোচিংয়ে যায়, কার সঙ্গে কথা বলে, কার সঙ্গে কথা বলে না। তাহলে আপনারও উচিত এখন পড়াশোনায় মনোযোগ দেওয়া। কারণ কি, আপনি এখন অবিবাহিত, আপনার বিবাহ হবে, তখন আপনি কি হবেন? একটা শিক্ষিত মা, তখন একটা শিক্ষিত জাতি দিবেন, তখন আপনার শিক্ষিত দেশ হবে। অনেক দায়িত্ব আপনার উপরে, আপনার তো এগুলো করলে হইব না। আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ খুব কম হয়, একটু পারিবারিক কথা জেগে রাগ করবেন না বলেন। মানে আমি আব্দুল মজিদ, আমি তো একাই বড় হয়েছি, আমার বাবা মা ছোট থাকতে মারা গেছে বুঝছেন। আমার কোনো ভাই বোনও নেই, আমি একলা, আমি আমার ভাই, আমি আমার বোন। তো মনে করেন যে নিজের জীবন তো অনেকভাবে কাটাইলাম, এখন অনেক স্বপ্ন দেখতেছি, একটু বিবাহ টিবাহ করবো সামনে, ভবিষ্যতে অনেক চিন্তা ভাবনা আছে। এই জন্য আপনার একটু পারিবারিক কথাবার্তা জিজ্ঞেস দেখেছি, মন খারাপ করেন না তো? মানে আপনারা পরিবারে কয়জন? আমি একা আর আমার ছোট একটা ভাই আছে আঙ্কেল। আমি খুব কষ্ট পাইলাম, আমার এই কথাটা শোনার আগে কেন মরণ হইল না বুঝছেন। আমার মনে হলো এই মুহূর্তে আপনি একটা বড় হ্যামার দিয়ে আমার কলজেটার মধ্যে দুইটা বাড়ি দিচ্ছেন, আমার পাঁচরের আড্ডি গিলা ঘুরে করে ফেলাইছেন। আমার ইচ্ছা করতেছে দৌড়ে গিয়ে ওই যে ওয়ালের মধ্যে মাথা টাস টাস করে বাইরে ভাঙা মগজটা বাইরে করে ফেলাই। আপনি কোনোদিন দেখছেন ওই যে কুত্তায় কামড় দিলে নামের মধ্যে ইঞ্জেকশন দেয়, যে ওই ইঞ্জেকশন কেমনে বানায় জানেন? বেড়ার মাথা ফাড়ায় ওই মগজ দিয়া। তা আপনি এক কাজ করেন, আমি যে আমার মগজটা বেড়ে যাবো না, ওই মগজের সামনে গিয়ে আপনি আঙ্কেলটা বললেন। আপনি কেমনে আমার আঙ্কেল বলেন? আমার বয়স কি 40-45? আমি কি বিবাহ করছি? হ্যাঁ, আমার দেখতে কি এরকম বুইরা লাগে? আমি একটা কচি বাচ্চা ছেলে, বয়স মাত্র 30। আমি তো এই পরিবারের মনে করেন যে এই যে সাংসারিক কাজকর্ম করতে গিয়ে আমার চেহারার মধ্যে একটা ভারী একটু লোক চলে আসছে। বাইরের মানুষজন আমার একটা অন্যরকম সম্মান করে, এই জন্য কি আমি আঙ্কেল? না আসলে ব্যাপারটা হচ্ছে আমার চাচাকে আপনি ভাই বলে ডাকেন, আবার আমার চাচা তো ভাইরাও আপনাকে চাচা বলে ডাকে, সম্পর্কে আপনি আমার আঙ্কেল হন না। আচ্ছা, হ্যাঁ, কি আমার রক্ত সম্পর্ক আছে? তা নাই। তাইলে আমি খুবই কষ্ট পাইছি বুঝছেন আঙ্কেল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? আপনি আমাকে ভাইয়া বলে ডাকবেন। ভাইয়া? হ্যাঁ। মানে মানে আশেপাশের লোকজন কি ভাবে কি বলে তার তো ঠিক ঠিকানা নাই, ভাইয়া বললে একটু কেমন না জানি। আশেপাশের লোকজন কি জানবো আপনার লাগে আমার কি সম্পর্ক? আপনি আমাকে ভাইয়া বলে ডাকলে কেউ জানবো? আপনারা আমার মধ্যে থাকবো, আর কেউ জানলো না তাহলে তো হয়। আপনি আমার দিকে তাকান, আপনি আর আমি খেতে জানবো, আর কেউ জানবো না। তা ঠিক। এখন একবার বলবেন না, কেউ তো নাই আশেপাশে, অবস্থা খালি। এখনই বলেন কি হয়েছে কইলে। ভাইয়া। এরকম ভাবে ভাইয়া ডাক দিচ্ছেন মনে হচ্ছে কি জানেন, আমার ছোট বোনে কইছে ভাইয়া একটা লেবন জুস কিনা দেন। আমি তো এই ভাইয়া ডাক শুনতে চাই নাই। আমার দুনিয়াতে বহুত বোন আছে, অনেক ধর্ম বোনও ডাকছি, একটু অন্যরকম ভাইয়া শুনতে চাই। ওই যে মনে করেন যে আছে না ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া। ভালো লাগছে, আরেকবার ডাকেন তো। ভাইয়া। আর ডাকেন না, থাকতে পারুন না, প্লিজ চলেন কোচিংয়ে যাই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আপনি আগে যান। আমাদের অফিসে ইসলাম সাহেব আছে। হ্যাঁ, চিনতে পেরেছো? ওই যে লোকটা ওই যে বেশি কথা বলে, কথা শুরু করলে আর থামতেই চায় না। বেশি কথাটাকে এইভাবে বলছো কেন? যিনি বেশি কথা বলেন
বুঝতে হবে তার জ্ঞান অনেক বেশি। উনি তো এই বেশি কথা বলাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু ইসলাম সাহেবের এই বেশি কথা বলা আর এগুলো শুনে আমার কি লাভ? আছে আছে, লাভ আছে। ওনার একটা সুন্দরী শালী আছে। তোমার ভাই মানে আমার শালাবাবু, উনি তো গ্র্যাজুয়েশন শেষ করলেন। আমার জানা মতে ওনার কোনো প্রেম ভালোবাসা এগুলো নাই। এখন ইসলাম সাহেবের ওই সুন্দরী শালীর সাথে যদি তোমার ভাইয়ের একটা ব্যবস্থা মানে বিয়ের ব্যবস্থা করি, তাহলে কেমন হয়? তুমি ঘটকালি শুরু করলে কবে থেকে? মানে আমি জানতে চাচ্ছি যে এখানে মানে কত পার্সেন্ট কমিশন দিবে তোমাকে এই ঘটকালির জন্য? যাক, একটা কথা শুনে খুব শান্তি পেলাম যে এতদিন পরে তুমি ঘুষকে কমিশন বলতেছো। শোনো, ঘটকালি এগুলো ছোটোখাটো ব্যাপার, আমার অফিসের পিয়ন টিয়ন করে থাকে। আমি অন্য চিন্তায় আছি। তাদের পরিবার কিন্তু অনেক খানদানি পরিবার, রাজ পরিবার। রাজবাড়িতে ওদের বাড়ি আছে। না, আমার ভাই ব্যাপারে তোমার কোনো আমার ভাই ব্যাপারে তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না। তোমার সাথে কোনো কথাই বলা যায় না, যে কথা বলি সেটাই রিঅ্যাক্ট করো। হ্যাঁ, আর কোনো কথাই বলবো না, যাই। সে কি, তুমি চা বানাতে গেলে কেন? আমি তো চা ভালোই বানাতে পারি, খেয়ে দেখেন তো চাটা কেমন হচ্ছে। বাহ, ভালো বানিয়েছো। বললাম না আমি অনেক ভালো চা বানাতে পারি। কিন্তু চা বানানোটা তো তোমার কাজ না। বলো, তোমার কোচিং এ ভর্তির কি হলো? কোচিংয়ে চাচা, আমি তো আসলে ঢাকা খুব একটা চিনি না, আসলে কিছুই চিনি না, আর এজন্য আসলে কোচিংয়ে ভর্তিও হতে পারছি না। আমি বুঝলাম না, আমি তো বলেই দিয়েছি যে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে যাবে, ও তোমাকে হেল্প করবে। চাচা, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে গতকাল গেলাম, আমি ওনাকে বললাম ফার্মগেটে একটা কোচিং সেন্টারে নিয়ে যেতে, উনি আমাকে নিয়ে গেলেন আসাদ গেট। এখন বলেন তো, আসাদ গেটে কি কোনো কোচিং সেন্টার আছে? আসলে আমার খেয়াল রাখা উচিত ছিল, আবার ভূগোলে খুব দুর্বল। যাকে তাহলে ইলিয়াস কাঞ্চনকে বাদ দাও, তুমি এক কাজ করো, তুমি মজিদকে বলে দেবো, মজিদকে সাথে নিয়ে যেও। আর তাছাড়া মজিদ তো আমাদের অ্যাকাউন্টস সামলায়, ও তোমার ভর্তির খরচাপাতিও দিয়ে দিতে পারবে। আর তাছাড়া তোমার হাত খরচ যা লাগে মোটামুটি ওর কাছ থেকে নিয়ে। না 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 চাচা, টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না, কারণ আব্বু তো এসেছিলেন, উনি তো আমাকে টাকা দিয়ে গেছেন। আর আপনি এটা নিয়ে একদমই চিন্তা করবেন না, আর এমনিতেই এখানে আপনাদের বাসায় থেকে অন্ন ধ্বংস করছি। এই মেয়ে, ফাজিল হয়েছো না? ফাজলামো করো। অন্ন ধ্বংস করছি, বাংলাতে তো খুব ভালোই তুমি, কিন্তু এইসব এত ভালো বাংলা এখানে না বললেও চলবে। আমি যেটা বলি সেটা করো, তুমি মজিদকে নিয়ে যাও, মজিদকে আমি বলে দেবো। হ্যাঁ, মজিদ ভাইকে আমি বললেই উনি চলে আসবেন। মজিদ ভাইটা আবার কে? ওরা তোমার চাচা হয়, তুমি ওকে ভাই বলছো কেন? হ্যাঁ, আমি তো প্রথমে ওনাকে চাচাই বলতাম, কিন্তু উনি তো আমাকে হাইকোর্ট, জজ কোর্ট সব কোর্ট দেখাই ফেললেন। বললেন যে উনি নাকি আমার বাবার ভাইয়ের কিরকম দুঃসম্পর্কের, মানে কোনো সম্পর্কেরই ভাই হন না। তো সেই হিসাবে আমি নাকি ওনাকে চাচা ডাকতে পারি না, আর চাচা শুনলে নাকি ওনার নিজেকে অনেক বয়স্ক বয়স্ক মনে হয়। হ্যাঁ, আর বললেন যে কতই বা বয়স ওনার, এই 27-28, এই জন্য আমাকে ভাই ডাকতে বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর বয়স কত বলেছে? 27? হ্যাঁ, আমাকে তো সেটাই বললো। ও ঠিক আছে, তাহলে তাই। ও তোমার ভাই, তাহলে তোমার ভাইকে নিয়ে যাও, ভর্তি হয়ে যাও, কোনো ঝামেলা থাকছে না। চাচা, যা, ঠান্ডা হয়ে যাবে। স্যার, রুল স্যার কোথায়? রুহুল তো একটু বাইরে। ও ঠিক আছে তাহলে। ফারজানা, রুহুল নাই তো কি হয়েছে? আমি আছি তো, বসো। কিন্তু স্যার, ওটা তো আপনার সেক্টর না। ফারজানা, আমি আর কতবার তোমাকে বলবো আমাকে স্যার বলে ডেকো না। তোমাকে স্যার বলে ডাকলে আমার প্রেশার বেড়ে যায়, আমার ডায়াবেটিস শুরু হয়ে যায়, নিজেকে 60 ঊর্ধ্ব বৃদ্ধ মনে হয়। কিন্তু আমার মতো এই কানাডা ফেরত একটা এভারগ্রিন যুবককে তুমি স্যার বলে ওভার এস্টিমেট করতে পারো না। স্যার, তাহলে কি মানে ভাইয়া বলে ডাকবো?
তুমি চাইলে আমাকে শুধুই শুধুই আমার নামটা ধরেও ডাকতে পারো। না স্যার, এটা কিভাবে হয় বলেন? তাছাড়া অফিসের একটা রুলস আছে না, আমি তো আর চাইলেই আপনাকে নাম ধরে ডাকতে পারি না। আপনি যদি চান তাহলে অফিসের বাইরে কোথাও যদি আমাদের ডাকা হয়, সেখানে না হয় আমি আপনাকে নাম ধরে ডাকবো, কিন্তু অফিসে না। I like it. আমার ভালো লেগেছে, তুমি আরেকটু অ্যাডভান্স। তাহলে চলো আমরা সেখানেই যাই, যেখানে গেলে তুমি আমার নামটা ধরে ডাকতে পারবে। স্যার, অফিসে তো কাজ আছে, তাই না? অন্য আরেকদিন। মা গো, কি যে ভালো লাগতেছে, খুব আরাম লাগতেছে গো মা। কিন্তু তুমি তো আমার অভ্যাস খারাপ করে দিচ্ছ, বাড়ি গিয়ে তোমার অনেক কষ্ট হবে না? কষ্ট হবে কেন ফুপু? বাড়িতে না আপনার কত কাজের লোক আছে, তারা সারা বছর আপনার গা হাত পা টিপে দেয়। মা গো, ওরা তো বেতন নিয়ে কাজ করে, তোমার মতো এরা মায়া মোহাব্বত এইটা দিয়ে তো আমার টিপে দেয় না, তাই না? তোমার মার কত ভাগ্য ভালো যে তোমার মতো একটা মেয়ে পেয়েছে সে। তোমার মারে তো তুমি এরকম করে টিপে দিতে, তাই না? আসলে ফুপু, মাকে তেমন একটা সেবা যত্ন করার কোনো সুযোগই আমার হয়নি। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাকে হারিয়েছি তো। বাবার কাছেই আমি মানুষ, বাবার শিক্ষা, বাবার আদর্শ, এগুলোই আমার সব। তোমার বাপ তোমার এইসব শিক্ষা দিয়েছে? তোমার মা থাকলে না জানি তুমি আরো কত ভালো হতে। তুমি এমনিতেই তো অনেক লক্ষ্মী, অনেক ভালো একটা মেয়ে। তোমার বাপের কথা শুনে না তোমার বাপরে আমার দেখতে ইচ্ছা করতেছে বৌমা। হবে ফুপু, দেখা হবে। নেক্সট টাইম যখন যশোর থেকে আসবেন, আমি বাবার বাসায় আপনাকে নিয়ে যাব, দেখা হবে। আর ফুপু, আপনিও কিন্তু আসার সময় ফুপা আর আপনার ছেলেকে অবশ্যই নিয়ে আসবেন, তাদেরকেও তো আমার দেখতে ইচ্ছে করে। আমি নিয়ে আসতে যাবো কিসের জন্য? আরে তুমি আর বাবলু দুজন একসাথে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়ায় আসবা। আরে শিকড়টা দেখতে হবে না? তোমার শিকড়টা কোথায় এটা তো জানতে হবে, দেখতে হবে, নাহলে তুমি বলবা কি করে? তোমার সন্তানদের বলতে হবে না? জি ফুপু, আমরা কলেজ থেকে একসাথে ছুটি পেলে অবশ্যই যশোর আসবো। এখন আমি মাথাটা টিপে দিচ্ছি ফুপু, আপনি একটু ঘুমাবার চেষ্টা করুন। আসো না, তোমার আর একটা কথা বলি। আমার তো ওই একটাই ছেলে, আমার তো মেয়েটাই নেই। আজকের থেকে তুমি আমার মেয়ে। এই বাড়ির যদি কেউ তোমার কোনো সময় কিছু বলে, সে বাবলু হোক আর বাবলুর বাপ হোক আর বাবলুর মা হোক, সাথে সাথে তুমি ফোন করে আমার বলে দিবা আমার মেয়ের এই বাড়ির কোনো লোক কিছু বলবে, হ্যাঁ আমি বেঁচে থাকতে তো সেটা হতে দেবো না। ঠিক আছে ফুপু, আপনি ঘুমান। আচ্ছা, আল্লাহ তুমি ওটা সুখী রাখো, শান্তিতে রাখো আল্লাহ। আমি যেন সুখ পাচ্ছি, আল্লাহ তুমি ওটা সুখ দিও। বাবা, কি রে? তোমাকে একটা কথা বলা হয়। বলে ফেল। ওই দিন চাচু ইলিয়াস কাঞ্চন ভাইকে দিয়ে আমার জন্য একটা চেক পাঠাইছে। চেক পাঠিয়েছে মানে? বুঝলাম না। চেকের সাথে ছোট্ট একটা চিরকুট ছিল, ওইটাতে মানে বাসার সবার কথা জিজ্ঞেস করছে, কে কেমন আছে, আমার লেখাপড়া কেমন চলতেছে, আমার কখনো কিছু লাগলে যেন তাকে ফোন দেই, তার কাছে চাই। আর এছাড়াও আমার হাত খরচের জন্য একটা চেক পাঠিয়েছে। না না, আমি বুঝতে পারলাম না যে তোর হাত খরচের জন্য সে টাকা পাঠাতে পারে, চেক পাঠাতে পারে, কিন্তু সে নিজে দিয়ে গেল না কেন? লোক মারফত কেন তাকে পাঠাতে হবে? সেটা তো আমারও কথা। চাচু যাওয়ার পর থেকে অ্যাটলিস্ট আমাকে একটা ফোন দেওয়া দরকার ছিল, আমাকেও ফোন দেয়। তাহলে চেকটা ফেরত দিয়ে দিব। তোকে চেক ফেরত দেবার কথা কে বলেছে? চেক পাঠিয়েছে, চেক রেখে দে। ও অনেকবার বেড়েছে, মানে কি হয়ে গেছে ও যে ও মানুষকে দিয়ে চেক পাঠায়, ওরা নিজের আসতে এখানে লজ্জা করে? ভাইজান তুই বসি। আমরা কি কোনো ব্যবসায়িক আলাপ করছি যে তুমি পারমিশন যাচ্ছ বসার জন্য? তুমি না শফি, উফ, বলো। আপনাদের কত ধরনের আলাপ আলোচনা থাকতে পারে না। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। তা তুমি কেমন আছো? ভালো, তোমার পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাদের জন্য নাস্তা নিয়ে আসি, এখন খাবেন? নাস্তা এখন না,
ভাইজান আপনি নাস্তা করেছেন? কি মুশকিল, আমি তো তোমার সাথে নাস্তা করবো বলে বসে আছি। যা তো, তুই নাস্তা দিবি যা। মেয়েটা বেশ লক্ষ্মী ভাইজান, দেখলে মনেই হয় না যে ও আপনার মেয়ে না। সেটা মনে হবে কেন? আমরা নিজেরাই তো কখনো সেটা ভাবি না। তাই তো দেখছি। তোর লেখাপড়া কত দূর হলো? এই তো চলছে, এখন সামনে পরীক্ষা। ওর কি বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা করছেন? কি মুশকিল, ও এখনো পড়ছে, আগে লেখাপড়া শেষ করুক, তারপর আমি সেসব চিন্তা করব। এখন কি সেগুলো চিন্তা করার কোনো বিষয় হলো নাকি? হ্যাঁ, তা কি ঠিকই বলেছেন। সামনে পরীক্ষা, পরীক্ষাটা শেষ হলেই না হয় ডিসিশন নেওয়া যাবে। আর আজকালকার মেয়েরা তো গার্জিয়ানদের ডিসিশনের তো আক্কা খুব একটা করে না। নিজেরাই ম্যানেজ করে কিভাবে যেন মানে জীবন সঙ্গী জুটিয়ে নেয় আর কি। ওইরকমই দেখবেন যে লাইন কাট করে মানে নিজেরা একটা ডিসিশন নিয়ে দেখবেন যে বিয়ে শাদী করে ফেলছে। না দেখছি তুমি কিভাবে মানে অসাধ্যটাকে সাধ্য করে। কি অসাধ্য সাধন করলাম? এত বিশৃঙ্খল হলুদ কার্ড পাওয়া, লাল কার্ড পাওয়া একটা ফুটবল টিমকে কি করে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসলে সেটা বুঝতে পারছি। এত ক্রেডিট দিতে চাচ্ছ কেন বলো? না না না, সিরিয়াস মনে হচ্ছে যে পাড়া এবং মানে গলির টিম থাকে না, গলির টিমটাকে তুমি পার্সোনাল লেভেলে নিয়ে গেছো। তুমি কিন্তু বাড়াবাড়ি লেভেলের কথা বলছো। আমি সেটাই তো জানতে চাচ্ছি যে এই বাড়াবাড়িটা তুমি করলে কি করে? ওভারডোজ হয়ে যাচ্ছে কিন্তু। ওভারডোজ না। আচ্ছা, আমি ভাবছি যে ধরো সবাইকে তো আমি ট্রিটমেন্ট দিয়েছি, তোমার কিছু ট্রিটমেন্ট এখনো বাকি আছে। আমার ট্রিটমেন্ট বাকি? আর যদি কোনো ট্রিটমেন্ট হয়েছে আমি সরাসরি এবার আইসিইউতে ভর্তি হয়ে যাবো, কারণ আমি আইসিইউতে ছিলাম, সেখান থেকে অক্সিজেন পাওয়ার পর কোনোভাবে আমি বেঁচে এখন একটু দম নেয়ার সুযোগ পাচ্ছি। আর যদি এখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নতুন করে, সরাসরি আমি স্ট্রোক করে সিসিউতে চলে যাব এবং তারপর আবার আইসিইউতে যাবো, আবার সিসিউতে যাবো, আবার আইসিইউতে যাবো, আবার সিসিউতে যাবো। আচ্ছা থামো, কেন? এত টেনশন করার তো কিছু নেই। না, সার্বক্ষণিক তোমার সামনে ডাক্তার থাকবে অক্সিজেন দেওয়ার জন্য। চলো অক্সিজেন নিয়ে আসি।